হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ সেশন। অবশ্যই করে বুঝতে পারছো যে WBSSC গ্রুপ সি এবং ডি 2025-এর পরীক্ষাকে আমরা রীতিমতো টার্গেট করছি এবং এই পরীক্ষায় এক্সপেক্টেড যে কোশ্চেন মানে মূলত জেনারেল নলেজের প্রশ্ন সেটাকেই টার্গেট করে আমরা তোমাদের সঙ্গে একটা সিরিজ করছি, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 1000 প্লাস এমসিকিউজ এর একটি সিরিজ আমরা কিন্তু করছি, যেখানে আজকে আমাদের টপিক থাকছে কিন্তু অবশ্যই করে মডার্ন হিস্ট্রি। ঠিক আছে, মডার্ন হিস্ট্রি নিয়ে থাকছে আজকের আমাদের ক্লাস, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা ডিসকাশন করব। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না, ঠিক আছে? এবং যারা যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত শেয়ার করনি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা ক্লাসটিকে এখনো লাইক করনি জলদি করে ক্লাসটিকে লাইক করতে একদমই ভুলো না, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। তাহলে চলো আর বেশি ডিলে করছি না, শুরু করে দিচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। তো আমরা এই যে মডার্ন হিস্ট্রি মানে আমরা ইতিহাসকে মূলত তিনটে অধ্যায়তে ভাগ করে থাকি: এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি। প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং থাকছে আধুনিক ভারতের ইতিহাস। মানে আধুনিক ভারত বলতে আমরা বুঝতে পারি যে 1857 সালের পরবর্তী যে সময়কাল, সেই সময়কাল থেকে টিল টুডে পর্যন্ত যা যা ইনসিডেন্ট আমাদের ঘটছে সেটাকে আমরা এই মডার্ন হিস্ট্রি বা আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে কনসিডার করে থাকি। ঠিক আছে, তো এই আধুনিক ভারতের ইতিহাস থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, তোমরা সেটা জানো। তো এগুলোই আমরা দেখবো এক এক করে। আজকের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে। প্রশ্নে বলা হয়েছে ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয়? ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয়ে থাকে? অপশন: স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, দাদাভাই নওরোজি এবং থাকছে বাল গঙ্গাধর তিলক। প্রশ্নে আমাদের বলা হয়েছে ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়। অপশনে থাকছে আমাদের স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, দাদাভাই নওরোজি এবং থাকছে অপশন নাম্বার ডি অর্থাৎ বাল গঙ্গাধর তিলক। সকলে কমেন্ট সেকশন আনসারটি করো, সকলে অবশ্যই করে কমেন্ট সেকশন আনসারটি করো। ডেফিনেটলি দ্য রাইট আনসার শুড বি হয়ে যাচ্ছে রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয়কে আমরা ভারতের নবজাগরণের জনক বলে থাকি। ঠিক আছে, তো এই যে রাজা রামমোহন রয় কিন্তু রীতিমতো আমাদের যুদ্ধ না, রীতিমতো তিনি কিন্তু এগেইনস্টে ছিলেন। কিসের এগেইনস্টে ছিলেন? অবশ্যই করে আমাদের চাইল্ড ম্যারেজ, মানে একদমই বলতে পারো যে বাল্য বিবাহ। ঠিক আছে, এবং তার পাশাপাশি সঙ্গে হচ্ছে সতী। এই যে দু রকমের সিস্টেম ছিল, এই দু রকমের সিস্টেম বা সোশ্যাল এভিলসের একদমই রীতিমতো এগেনস্টে ছিল। ঠিক আছে, এবং তার এগেনস্টে এই রাজা রামমোহন রায় রীতিমতো রিফর্মসও করেছে। তো এই জন্য যেহেতু তিনি এই সিস্টেমগুলিকে মানতেন না নিজের মন থেকে, তো সেই জন্য এই রাজা রামমোহন রায়কে বলা হতো কি? রাজা রামমোহন রায়কে বলা হতো কালা পাহাড়। কি বলা হতো? রাজা রামমোহন রায়কে বলা হতো কালা পাহাড়। ঠিক আছে, কালা পাহাড় বলা হতো। নোট করে নেবে সকলে, একদমই ফাদার অফ দ্য ইন্ডিয়ান রেনেসাঁ। নেক্সট প্রশ্ন: ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় বা কবে গঠিত হয়? 1857, 1885, 1905 না 1919? ভারতের যে জাতীয় কংগ্রেস, এই ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে, 1885-তে, আর 1905 সালে না 1919 সালে? প্রথমত যদি আমরা 1919-এর কথা বলি, এই 1919টা হচ্ছে একদমই গুরুত্বপূর্ণ বলতে পারো বছর আমাদের ভারতীয় ইতিহাসে, কারণ এই সময় হয়েছিল কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। কি হয়েছিল? হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ঠিক আছে, 1919-এর 13ই এপ্রিল।
এছাড়া কি হয়েছিল? এছাড়া হয়েছিল মন্টেগু চেমসফোর্ড। ওকে, 1905-এ হয়েছে বঙ্গভঙ্গ। 1857 সালে হয়েছে আমাদের মহাবিদ্রোহ। কারেক্ট আনসার ইজ 1885, অর্থাৎ অপশন নাম্বার বি শুড বি দ্য কারেক্ট আনসার, 1885। এবং এই যে জাতীয় কংগ্রেস মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ডার কে ছিলেন? ফাউন্ডার ছিলেন অ্যালেন অক্টাভিয়ান হিউম। অ্যালেন অক্টাভিয়ান হিউম, ঠিক আছে। এবং যেটা ফার্স্ট সেশন হয়েছিল, ফার্স্ট যে সেশন হয়েছে সেই ফার্স্ট সেশন কিন্তু মানে ফার্স্ট সেশনকে প্রিসাইড করেছিলেন কে, মানে অর্থাৎ প্রেসিডেন্ট ছিলেন কে? প্রেসিডেন্ট ছিলেন ডাব্লিউ.সি. ব্যানার্জি। ঠিক আছে, যেখানে 72 জন কিন্তু প্রেজেন্ট ছিলেন ডেলিগেটস। ওকে, কোথায় হয়েছিল ফার্স্ট সেশন? ফার্স্ট সেশন হয়েছিল আমাদের বোম্বেতে। ঠিক, অপশন নাম্বার আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে আমরা চলে আসছি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে হু ওয়াজ দ্য ফার্স্ট, মানে 1906 সালে প্রথম স্বরাজের দাবি করেন কে? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, দাদাভাই নওরোজি না মহাত্মা গান্ধী? বলা হয়েছে 1906 সালে কে প্রথম স্বরাজের দাবি করেন? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, দাদাভাই নওরোজি না থাকছে আমাদের মহাত্মা গান্ধী? ডেফিনেটলি দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি তিনি কিন্তু 1906 সালে স্বরাজের দাবি করেন। ঠিক আছে, স্বরাজ ইজ দ্য গোল, স্বরাজ ইজ দ্য গোল। তিনি ক্যালকাটা সেশন বা কলকাতায় যে সেশন হয়েছিল আইএনসির, সেখানে তিনি কিন্তু দাবি করেন 1906-তে। ঠিক আছে, 1906-তে। আচ্ছা, এখানে আমাদের মানে দেখতে পাচ্ছি বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং এনাদের সঙ্গে রয়েছেন বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল, এই তিনজনকে বলা হতো কি? অবশ্যই করে এক্সট্রিমিস্ট, মানে চরমপন্থী নেতাগণ। ওকে, মনে রাখবে সকলে। দাদাভাই নওরোজির একটা বিখ্যাত বই হয়ে যাচ্ছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পভার্টি আনব্রিটিশ ফেমাস বুক। ঠিক আছে, মহাত্মা গান্ধী প্রিসাইড করেছিলেন 1922-এর 1922 এর বেলগাঁও সেশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে যে বঙ্গভঙ্গ কবে হয়েছে? 1885-তে, 1905-এ, 1911-তে না থাকছে 1920 সালে? প্রথমত এই যে বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল, এই যে পার্টিশন অফ বেঙ্গল যেটা 1905-এ হয় 1905 সালে, একদমই তাই। এবং সেই সময় কার আমলে হয়েছে? লর্ড কার্জন। ঠিক, 1885-তে হয়ে গেছে। 1911-তে কি হয়েছে? 1911-তে আমাদের যে রাজধানী সেটা শিফট হয়ে যায়, রাজধানী স্থানান্তর হয়।
ঠিক আছে। সো অপশন নাম্বার আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে একদমই ভুলো না। ক্লাসটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্নে যাব, তার আগে তোমাদের বলে রাখি যারা যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও। লিঙ্ক তোমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য এই ক্লাসের কমেন্ট সেকশনে কিন্তু লিখে দিও হাই পিডিএফ বলে, দেখবে তোমাদের কাছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চলে যাবে। আদারওয়াইজ তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ডিরেক্টলি একদমই এই নাম্বারে, এই যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে অবশ্যই কি করে কানেক্ট করে ফেলো হোয়াটসঅ্যাপে। এই নাম্বারে আমার সঙ্গে কিন্তু কানেক্ট করতে পারবে অবশ্যই করে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে লিখবে হাই বা পিডিএফ, হাই পিডিএফও লিখতে পারো, এবং তারপরে দেখবে রিপ্লাইতে তোমাদের কাছে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চলে যাচ্ছে, সেই লিঙ্কে জয়েন করতে ভুলো না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার অফিসিয়াল নাম্বার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে হু স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব, এই স্লোগানটি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক না সুভাষচন্দ্র বসু? দিয়েছিলেন বাল গঙ্গাধর তিলক, একদমই বাল গঙ্গাধর তিলক তিনি এই উক্তিটি দিয়েছিলেন বা এই স্লোগানটি তিনি কিন্তু প্রথম দেন। স্বরাজ আমার মানে স্বরাজ আমার জন্মগত অধিকার, অর্থাৎ স্বরাজ ইজ দ্য মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, ঠিক আছে। মানে এটি এনারই লেখা বা এনারই স্লোগান আমরা বলতে পারি, ঠিক আছে। সুভাষচন্দ্র বসু তিনি দুটি আইএনসি প্রিসাইড করেন, ঠিক আছে। একটা হচ্ছে 1938 সালে 1938-এ, একটা হচ্ছে 1939 সালে 1939-এ। 1938-এ করেন হরিপুরা সেশনে, 1938-এ করেন হরিপুরা সেশনে, ঠিক আছে। আর 1939-এ তিনি করেন ত্রিপুরি সেশন, যদিও বা মানে তিনি পুরোপুরি ত্রিপুরি সেশনে থাকতে পারেননি। নেক্সট, ভারতের হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন? ভারতে হোম রুল আন্দোলন কে শুরু করেছিলেন? অপশন বলা হয়েছে আমাদের এখানে গোপাল কৃষ্ণ গোখলে, বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত, থাকছে আমাদের মহাত্মা গান্ধী এবং থাকছে সুভাষচন্দ্র বসু। এখানে হোম রুল আন্দোলনের কথা বলা হয়েছে, এবং হোম রুল আন্দোলন কিন্তু দুজনে মিলে স্টার্ট করেছিলেন, ঠিক আছে। অর্থাৎ অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক দুজনে মিলে শুরু করেছিলেন, ওকে। তো যদি আমরা বলে থাকি যে 1916 সালে যখন অ্যানি বেসান্ত ছিলেন আমাদের প্রেসিডেন্ট হিসেবে আমাদের ক্যালকাটা সেশনে, তো তিনি আমাদের এই হোম রুল লিগকে তিনি প্রথম কিন্তু আমাদের লঞ্চ করেন, এবং তিলক টু ডিমান্ড দ্য সেলফ গভর্নেন্স উইদিন দ্য ব্রিটিশ এম্পায়ার, মানে তিলক এই যে এই হোম রুল লিগকে চালু করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের স্বায়ত্ত শাসনের দাবিতে। তাহলে অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। নেক্সট প্রশ্ন, 1920 সালে যে নন কোঅপারেশন মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলন হয় সেটা কে শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বাল গঙ্গাধর তিলক না থাকছে সুভাষচন্দ্র বসু? অসহযোগ আন্দোলন অর্থাৎ নন কোঅপারেশন মুভমেন্ট, এই যে নন কোঅপারেশন মুভমেন্ট যেটি কিনা আমাদের লঞ্চ করেছেন অবশ্যই করে মহাত্মা গান্ধী, মানে আমাদের বাপুজি যাকে আমরা বলে থাকি। এই মহাত্মা গান্ধী তিনি আমাদের ব্রিটিশের বিভিন্ন দ্রব্য, স্কুলস, ক্লথস এবং বিভিন্ন রকমের ল কোডস এই সমস্তগুলোকে বয়কট করার জন্যই এই অসহযোগ আন্দোলনের ডাক দেন, অর্থাৎ নন কোঅপারেশন মুভমেন্টের জন্য তিনি ডাক দিয়েছিলেন। সো অপশন নাম্বার আমাদের এ শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা যাব, তার আগে তোমাদের বলে রাখি তোমাদের এই অনুযায়ী দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা লম্বা শিডিউল দেওয়া রয়েছে। এটা হচ্ছে তোমাদের দুপুর 2টোর সময়, মানে দুপুর 2টোর সময় যে তোমাদের স্পেশাল সেশন হয়ে থাকে গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে, সেই অনুযায়ী বা সেই সেশনে কিন্তু একদমই পুরো লিস্ট আপ করা রয়েছে এরকমভাবে সাবজেক্ট ওয়াইজ, এই অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাসেস চলছে। ঠিক দুপুর 2টোর সময় WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করেই এই সেশনগুলো কিন্তু হয়ে থাকছে, তো সকলে জয়েন করতে কিন্তু ভুলে যেও না। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড এটি কত সালে সংঘটিত হয়েছে?
1916, 1919, 1922 না 1930। জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড এটি কত সালে সংঘটিত হয়েছে? 1916, 1919, 1922 না 1930-এ? ডেফিনেটলি 1919 ইজ দ্য কারেক্ট আনসার। 1919-এর 13ই এপ্রিল, 13th এপ্রিল, 1919-এর 13ই এপ্রিলে এটা সংঘটিত হয়েছিল। ঠিক আছে, যেখানে জেনারেল ডায়ার কি করেছিলেন, যেখানে জেনারেল ডায়ার একদম অর্ডার দিয়েছিলেন যে ফায়ার করার জন্য, পিসফুল ক্রাউডকে একদম কন্ট্রোল আনার জন্য, একদম অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে তিনি এই জেনারেল ডায়ার অর্ডার দেন যে একদম যেন র্যান্ডাম ফায়ার করার জন্য। তো যার জন্য প্রচুর মানুষ কিন্তু নিহত হন, প্রচুর মানুষ মারা যান এই জালিয়ানওয়ালাবাগে। এবং এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি তার যে নাইটহুড উপাধি, সেই নাইটহুড উপাধি কিন্তু তিনি ত্যাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, which movement is associated with the slogan do or die? do or die স্লোগানের সাথে কোন আন্দোলনের সম্পর্ক রয়েছে? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন না স্বদেশী আন্দোলন? বলা হয়েছে ডু অর ডাই। এই ডু অর ডাই স্লোগানের সাথে কোন আন্দোলন সম্পর্কিত? অসহযোগ আন্দোলন, থাকছে ভারত ছাড়ো আন্দোলন, থাকছে আইন অমান্য আন্দোলন এবং থাকছে স্বদেশী মুভমেন্ট। সকলে আমাকে চ্যাট সেকশনে আনসারটি করে জানিয়ে দাও। ডেফিনেটলি ভারত ছাড়ো আন্দোলন, অর্থাৎ অপশন নাম্বার বি কারেক্ট আনসার, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। অ্যান্ড এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট এটা 1942 সালে হয়েছে এবং 1942 সালের 8ই অগস্ট। নেক্সট প্রশ্ন, বলা হয়েছে যে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য আইএনসি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্টের নাম কি? এ.ও. হিউম, ডাব্লিউ.সি. ব্যানার্জি, দাদাভাই নওরোজি এবং থাকছে গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে হয়ে যাচ্ছে আমাদের রাষ্ট্রগুরু মহাত্মা গান্ধীর। ঠিক আছে, রাইট আনসার ইজ আমাদের ডাব্লিউ.সি. ব্যানার্জি। যেহেতু এখানে প্রথম সভাপতি বা ফার্স্ট প্রেসিডেন্টের কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাব্লিউ.সি. ব্যানার্জি। অ্যালেন অক্টাভিয়ান হিউম হয়ে যাচ্ছেন আমাদের ফাউন্ডার অফ আইএনসি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসবো। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11-এ যাওয়ার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো অবশ্যই করে ডেডিকেটেডলি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর ব্যাচে, তো চট জলদি করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো 8240968588 এই নাম্বারে কল করে। ঠিক আছে, সমস্ত বিষয় তোমরা কিন্তু জেনে নিতে পারবে একদম ইন ডিটেলে। তো ডেফিনেটলি নিউ যে ব্যাচ, সেই নিউ ব্যাচে তোমরা জয়েন করতে পারো কোয়ালিটি কন্টেন্ট পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে উইচ অ্যাক্ট ইজ নোন অ্যাজ দ্য ব্ল্যাক অ্যাক্ট? ব্ল্যাক অ্যাক্ট নামে পরিচিত কোন অ্যাক্ট? বাংলাটা কেউ দেখো না। কালো আইন। কালো আইন নামে পরিচিত কোন আইন? কালো আইন নামে পরিচিত কোন আইন? রাওলাট অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট না থাকছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935? ডেফিনেটলি হয়ে যাচ্ছে আমাদের রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্টকে আমরা ব্ল্যাক অ্যাক্ট বলে থাকি। রেগুলেটিং অ্যাক্টকে আমরা বলে থাকি কি? ব্ল্যাক অ্যাক্ট। ওকে, যেটা হয়েছে 1919 সালে। 1919 সালে এটা পাস করা হয় একদমই ব্রিটিশ গভর্নমেন্টের তরফ থেকে, ব্রিটিশ গভর্নমেন্ট পাওয়ার টু অ্যারেস্ট দ্য ইন্ডিয়ান উইদাউট এ ট্রায়াল কল্ড দ্য ব্ল্যাক অ্যাক্ট। নেক্সট, সাইমন কমিশন ভারতে কবে আসে? মোস্ট ইম্পর্টেন্ট, সাইমন কমিশন ভারতবর্ষে কবে আসে?
1919-এ, 1927-এ, 1930-এ না 1935-এ? সাইমন কমিশন ভারতবর্ষে কবে আসে? 1919 সালে, 1927 সালে, 1930 সালে না 1935 সালে? সাইমন কমিশন তিনি ভারতবর্ষে আসে, বা সাইমন কমিশন ভারতবর্ষে আসে 1927 সালে, 1927-এ। ঠিক আছে, 1927-এ ভারতবর্ষে আসে। অ্যান্ড অল হোয়াইট সাইমন কমিশন ফেস দ্য আমাদের নেশন ওয়াইড প্রোটেস্ট উইথ দ্য স্লোগান সাইমন গো ব্যাক। ঠিক আছে, সাইমন গো ব্যাক যে নামক একটি স্লোগানের মাধ্যমে বা স্লোগান দিয়ে সম্পূর্ণরূপে একটি সম্পূর্ণ শ্বেতাঙ্গ সাইমন কমিশনের দেশব্যাপী বিক্ষোভেরও কিন্তু মুখোমুখি হয়েছিল। ঠিক আছে, স্লোগানটা কি? স্লোগানটা হয়ে যাচ্ছে সাইমন গো ব্যাক, সাইমন গো ব্যাক। তাহলে সাইমন ভারতবর্ষে আসে 1927 সালে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো, তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের 2 PM এর ক্লাসেস জয়েন করতে চাও অবশ্যই করে কিন্তু মানে দুপুর 2টোর সময় জয়েন করে ফেলো। এবং যারা জয়েন করতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে কি আমি জয়েন করতে চাই। ঠিক আছে, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই করে লিখবে আমি জয়েন করতে চাই, দেখবে তোমাদের কাছে লিঙ্ক চলে যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই করে কিন্তু জয়েন করে ফেলো, যেখানে একদম সাবজেক্ট ওয়াইজ WBSSC গ্রুপ সিডিকে টার্গেট করে কিন্তু সেশন হতে চলেছে, তাও আবার ফ্রি অফ কস্ট একদম আমাদের ওয়াইটিতে। তো সকলে তোমরা কিন্তু জয়েন করতে পারো। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 13 বলা হয়েছে ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছেন? জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, সর্দার বল্লভভাই প্যাটেল না থাকছে CR দাস? বলা হয়েছে ফরওয়ার্ড ব্লক কার দ্বারা তৈরি, বা ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে? ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে বা প্রতিষ্ঠা করেছিলেন কে? জওহরলাল নেহেরু। অবশ্যই করে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। কত সালে? 1939, 1939 সালে। 1939 সালে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস আফটার রিজাইনিং ফ্রম দ্য কংগ্রেস প্রেসিডেন্টশিপ। একদমই দেখো 1939 ত্রিপুরী অধিবেশন, সেই ত্রিপুরী অধিবেশন থেকে তিনি রেজিগনেশন দেন, এবং রেজিগনেশন দিয়ে তিনি এই ফরওয়ার্ড ব্লক কি করলেন, মানে ফাউন্ড করলেন ওই একই বছরে, অর্থাৎ 1939 সালে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। বলা হয়েছে হু ওয়াজ নোন অ্যাজ দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া? ভারতের লৌহ মানব কাকে বলা হতো? হু ওয়াজ নোন অ্যাজ দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া, ভারতের লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন? বাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল না থাকছে ভগৎ সিং? ডেফিনেটলি আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়, সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় আমাদের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। তাকে এই যে সর্দার নামক যে টাইটেলটি, এই সর্দার নামক টাইটেলটি দিয়েছিলেন কারা? বারদৌলির সমস্ত মহিলারা। ঠিক আছে, নেক্সট কাকোরি ট্রেন কনস্পিরেসি, যেটা কিনা 1925-এ হয়েছে, সেটা ওয়াজ লেড বাই। কাকোরি ট্রেনের যে ষড়যন্ত্র, যেটা 1925-এ সংগঠিত হয়, সেটা নেতৃত্ব কারা দিয়েছিলেন? ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান না থাকছে সুভাষচন্দ্র বসু? কাকোরি ট্রেন কনস্পিরেসি বা কাকোরি ট্রেন ষড়যন্ত্র যেটা 1925-এ হয়, এর নেতৃত্বে কে ছিলেন? নেতৃত্বে ছিলেন ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান, এবং থাকছে অপশন নাম্বার ডি মানে সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর ডেফিনেটলি হয়ে যাচ্ছে অপশন নাম্বার আমাদের সি, রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান। এবং যেই সময় মানে এই কাকোরি ট্রেন কনস্পিরেসি হয়েছিল, সেই সময় কিন্তু ছিলেন সরোজিনী নাইডু। সেই সময় কে ছিলেন? সেই সময় ছিলেন সরোজিনী নাইডু, কানপুর অধিবেশন। পরবর্তী প্রশ্নে যাব, তার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, যার লিঙ্ক ক্লাসে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন PDF পেতে গেলে, অবশ্যই করে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হতে ভুলো না। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলো না। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাওয়ার জন্য লিখবে হাই PDF,
কমেন্ট সেকশনে এই ভিডিও কমেন্ট সেকশনে লিখবে হাই পিডিএফ, দেখবে তোমাদের কাছে লিঙ্ক চলে গেছে। আদারওয়াইজ যে নাম্বারটা আমি শেয়ার করেছি সেই নাম্বারে তোমরা কিন্তু ডেফিনেটলি একটা হাই লিখে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, তোমাদের কাছে লিঙ্ক চলে যাবে। আর বলা হয়েছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন প্রেসিডেন্ট অফ আইএনসি, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন প্রেসিডেন্ট অফ আইএনসি। প্রথম যদি প্রেসিডেন্টের কথা বলা হয় তাহলে প্রথম হয়ে যাচ্ছেন কিন্তু অ্যানি বেসান্ট, যিনি কিন্তু ইন্ডিয়ান নয়, ঠিক আছে। প্রথম হচ্ছে 1916 সালে অ্যানি বেসান্ট, বাট তিনি কিন্তু ইন্ডিয়ান নয়। ইন্ডিয়ান হচ্ছেন সরোজিনী নাইডু, যিনি 1925-এ প্রিসাইড করেছিলেন, ঠিক আছে, ঠিক আছে। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। প্রথম মহিলা প্রেসিডেন্ট আইএনসি অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, ঠিক আছে। সো অপশন নাম্বার ডেফিনেটলি আমাদের, এটা একটু মিস্টেক আছে, দাঁড়াও, হ্যাঁ ভারতীয় মহিলা হলে অবশ্যই করে সরোজিনী নাইডু হবে, ঠিক আছে। অ্যান্ড দেখো এক্সপ্লানেশন ওয়াইজ এটা একদমই পারফেক্ট। অ্যানি বেসান্ট যিনি কিনা আমাদের 1916 নয় 1917, অ্যানি বেসান্ট যিনি ছিলেন প্রথম মহিলা প্রেসিডেন্ট, ঠিক আছে। আর যেহেতু এখানে ভারতীয় কথাটা লেখা রয়েছে একটুখানি একটা মিস্টেক আছে, এটা আমাদের হয়ে যাবে কিন্তু সরোজিনী নাইডু, ঠিক আছে, সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের যে লাহোর অধিবেশন, এই লাহোর অধিবেশন 1929-এ ঘোষণা করে কি, ডমিনিয়ন স্টেটাস অ্যাজ গোল, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ পূর্ণ স্বরাজ, কুইট ইন্ডিয়া, না থাকছে পার্টিশন অফ বেঙ্গল। কংগ্রেসের লাহোর অধিবেশন 1929 ঘোষণা করে কি, লক্ষ্য হিসেবে অধিরাজের মর্যাদা, সম্পূর্ণ স্বাধীনতা মানে পূর্ণ স্বরাজ, ভারত ছাড়ো, না বঙ্গভঙ্গ। সকলে আনসার করে আমাকে জানাবে কমেন্ট সেকশন এভরিওয়ান। যারা ক্লাসটিকে এখনো লাইক করোনি চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে একদমই ভুলো না, চট জলদি করে মার্ক করে ফেলো। এবং ক্লাসটি কিন্তু শেয়ার করতে ভুলো না, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। সঠিক উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স মানে পূর্ণ স্বরাজ। এবং সেই সময় আমাদের 26 জানুয়ারি 1930-তে জওহরলাল নেহরুর প্রেসিডেন্টশিপে এটি কিন্তু সর্বপ্রথম কি হয়ে থাকে, ঘোষণা করা হয়ে থাকে, ঠিক আছে। কার প্রেসিডেন্টশিপে, জওহরলাল নেহরুর প্রেসিডেন্সিতে, ঠিক আছে। ডান্ডি পদযাত্রা সাথে সম্পর্কিত ছিল কি, স্বদেশী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, না অসহযোগ আন্দোলন। ডান্ডি পথযাত্রা বা ডান্ডি মার্চ, এই ডান্ডি মার্চ ওয়াজ রিলেটেড টু, কিসের সঙ্গে জড়িত, স্বদেশী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, থাকছে আমাদের এক্ষেত্রে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, থাকছে নন কোঅপারেশন মুভমেন্ট। তো ডান্ডি মার্চে যেহেতু কথা বলা হয়েছে, তো ডান্ডি মার্চের সঙ্গে তো অবশ্যই করে আমাদের এমজি মানে মহাত্মা গান্ধী রয়েছে, মহাত্মা গান্ধী অ্যাসোসিয়েটেড, ঠিক। তো ডেফিনেটলি আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, যেটা 1930-এ সংগঠিত হয়েছিল, এই 1930-এর যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের সঙ্গে রীতিমতো অ্যাসোসিয়েটেড, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে আসবো, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 19। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন, ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগান এটি কে দিয়েছিলেন, ভগৎ সিং, সুভাষ বোস, লালা লাজপত রায়, না থাকছে অপশন নাম্বার ডি অর্থাৎ সর্দার প্যাটেল। ইনকিলাব জিন্দাবাদ নামক যে স্লোগান এটি কার দেওয়া বা কে দিয়েছেন, ভগৎ সিং, সুভাষচন্দ্র বোস, লালা লাজপত রায়, না থাকছে সর্দার প্যাটেল। ইনকিলাব জিন্দাবাদ বলেছেন অবশ্যই করে ভগৎ সিং, ঠিক আছে, ভগৎ সিং। আর আমাকে তোমরা কমেন্ট সেকশনে ভগৎ সিং এর যে অটোবায়োগ্রাফি, সেই অটোবায়োগ্রাফির নামটা আমাকে লিখে জানাবে। ভগৎ সিং এর যে অটোবায়োগ্রাফি রয়েছে, এই অটোবায়োগ্রাফিটির নাম কি সেটা তোমরা আমাকে চ্যাট সেকশনে লিখে জানাবে, ঠিক আছে। চ্যাট মানে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানিও, ঠিক আছে। So option number A correct answer. Question number 20. India got independence on, একদম যার শেষ ভালো তার সব ভালো, শেষ প্রশ্নটা অবশ্যই করে আমরা একটা মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন দিয়ে শেষ করলাম। ভারত স্বাধীনতা লাভ করে কত সালে, 1947 সালের 15th of August, 1947-এর 15th of August বলতে পারো যে একদমই ইন্ডিপেন্ডেন্ট হয়েছে।
1947-এ, এবং আমরা ক্রমশ 2047-এর দিকে যাচ্ছি, 2047-এর দিকে যাচ্ছি, এবং এই 2047টাকে আমরা বিকশিত ভারত হিসেবে কিন্তু বলছি। কি বলছি? বিকশিত ভারত। ঠিক আছে, বিকশিত ভারত হিসেবে বলছি। সো অপশন নাম্বার এ কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। আশা করি সকলের ক্লিয়ার হয়েছে, সকলে বুঝতে পেরেছো। যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও অবশ্যই করে যুক্ত হয়ে যেতে পারো। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর কে টার্গেট করে ডেডিকেটেড ব্যাচে, যার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে রয়েছে। আদারওয়াইজ তোমরা কিন্তু আমাদের সঙ্গে কথা বলে নিতে পারো অ্যাডমিশন ডিপার্টমেন্টে কল করে 8240968588 এই নাম্বারটিতে কল করো। সমস্ত বিষয়ে ডিটেল ওয়েতে তোমরা জেনে তবে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিও। ঠিক আছে, আর যারা তোমরা ক্লাসের পিডিএফটি পেতে চাইছো অবশ্যই করে আমাকে একটা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে হাই পিডিএফ লিখে দেবে, দেখবে তোমাদের কাছে লিঙ্ক চলে গেছে, তোমাদের কাছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চলে গেছে। আদারওয়াইজ যে নাম্বারটা শেয়ার করেছিলাম হোয়াটসঅ্যাপে, সেই নাম্বারটাকেও নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিও। ঠিক আছে, এবং প্রতি মাসের মতো তোমরা ম্যাগাজিন পেতে কিন্তু অবশ্যই করে blog.bssai.in এই ওয়েবসাইটে ভিজিট করতে ভুলো না, যাতে তোমরা ফ্রিতে সমস্ত ম্যাগাজিন পড়তে পারো। ঠিক আছে, ক্লাসটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও, এবং অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না কমেন্ট সেকশন। এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে অ্যান্ড গুড নাইট।